আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম, যশোর ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত, 70 জনেরও বেশি আহত। নিরপরাধকে হয়রানি নয়, প্রকৃত অপরাধী যেই হোক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সদর দপ্তর পরিদর্শন। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের উদ্যোগ সঠিক, এ নিয়ে বহির্বিশ্বের মাথা ঘামানো ঠিক নয়, অভিমত বিশ্লেষকদের। স্বেচ্ছায় স্থানান্তর চায় জাতিসংঘ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, মাদারীপুর ও যশোরে নারী ও শিশু সহ 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 70 জন। পুলিশ জানায়, রাত 1টায় মহানগরীর লোহাগড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় রিল্যাক্স পরিবহনে যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 নারী ও 1 শিশু সহ 8 জন ঘটনাস্থলে নিহত হন। আহত 11 জনকে উদ্ধার করে চকরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে মাদারীপুরের কলাবাড়ি এলাকায় ব্রিজ ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। তাদেরকে মাদারীপুর সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের খাগদিতে ও রাজৈর উপজেলার এক স্কুল শিক্ষক ও বিকাশ কর্মী নিহত হয়েছেন। যশোরেও সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। মানবাধিকারের কথা বিবেচনায় নিয়ে আইন প্রয়োগ করতে র্যাবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্যায় যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে তা করতে গিয়ে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এলিট ফোর্স র্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর কুর্মিটোলা সদর দপ্তরে সারা দেশের বিভিন্ন ইউনিটের র্যাব সদস্যরা দরবারে অংশ নেন। সুন্দরবন দোষমুক্ত করতে র্যাবের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনেও এ বাহিনীর অবদান প্রশংসনীয়। সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি মাদক ও চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। আর সেই সাথে মাদক যাতে না আসতে পারে বা পাচার হতে না পারে বা আমাদের দেশের মধ্যে ঢুকতে না পারে বা দেশের মধ্যে কেউ তৈরি করতে না পারে বা মাদক ব্যবসায়ী, মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধে অভিযানটা অব্যাহত থাকবে। তবে আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারবো। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন সরকার প্রধান। সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোন নিরপরাধ মানুষ জন্য কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ যে কোনো আইন প্রয়োগের সময় সব সময় মানবাধিকারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। গত 10 বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে জানিয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠান থেকে র্যাব 10, 13 ও 15 কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন শেখ হাসিনা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি একথা বলেন। বেগম জিয়াকে মুক্ত করতে গণতান্ত্রিক তীব্র আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান নজরুল ইসলাম খান। বলেন, দেশে অনেক কিছু হরণ করেছে আওয়ামী লীগ আর তা পুনরুদ্ধার করেছে বিএনপি। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্মাণাধীন কারাগারে বেগম খালেদা জিয়াকে স্থানান্তরের চিন্তাভাবনা সরকারের মনুষ্যত্বহীন কাজ। বেগম জিয়ার অসুস্থতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি। এই মুহূর্তে দেশনেত্রীকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা প্রাপ্তির বন্ধ করা পথকে খুলে দিন। মানুষ এই সরকারের কৃত অশান্তির আগুনে ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছে। দেশনেত্রীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলায় জনগণ ক্ষোভে অগ্নিবর্ণ হয়ে উঠেছে। এই সীমাহীন অন্যায়ের জবাব জনগণ একদিন দেবে। আমাদের সিদ্ধান্ত হোক, হয় আমরা লড়াই করে আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো, আর না হয় আমরা সবাই আমাদের মায়ের কাছে যাব। এই হোক সিদ্ধান্ত।
মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পলাতক 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। আসামিরা হলেন পূর্বধলা উপজেলার শেখ মোহাম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, আব্দুল খালেক তালুকদার, মোহাম্মদ কবির খান, আব্দুল সালাম বেগ এবং নুরুদ্দিন ওরফে রদ্দিন। রায়ের পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল জানান, আসামিদের বিরুদ্ধে 7টি অভিযোগের 5টিতে মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন এবং অন্য একটিতে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, আসামিদের মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ পাওয়া ট্রাইব্যুনাল এই সাজা দিয়েছে। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র বিনিয়োগকৃত আইনজীবী গাজী MH তামিম বলেন, আসামিরা ন্যায় বিচার পাননি। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের উদ্যোগ সঠিক বলে মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই উদ্যোগ নিয়ে বহির্বিশ্বের মাথা ঘামানো ঠিক নয় বলে অভিমত তাদের। তবে জাতিসংঘ বলছে, ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তর হতে হবে স্বেচ্ছায়। কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে এই মুহূর্তে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোহিঙ্গা বসবাস করছে। স্বল্প পরিসরে এত বিপুল সংখ্যক রোহিঙ্গা থাকায় তাদের ব্যবস্থাপনা সহ নানা সমস্যা তৈরি হয়েছে শিবিরগুলোতে। এছাড়া পাহাড়ের ঢালে অস্থায়ী ক্যাম্প করে রাখা হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের সংখ্যা থাকায় আগামী বর্ষার আগেই প্রায় 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার। এজন্য প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা হয়েছে সেখানে। আর বিশ্লেষকরাও সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অনেকেই বলে লাখখানেক লোক আছে যারা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এদের সরাতেই হবে কোনো না কোনো জায়গায়, কারণ এবার হয়তো বৃষ্টিতে ওই ধরনের কোনো ঝামেলা হয়নি, কিন্তু ভবিষ্যতে যে বড় বৃষ্টি হবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। সো অনেকটা ক্লাইমেটের কারণেই ওই ঝুঁকিপূর্ণ জায়গা, যেটা ভাষান্তরের চেয়ে ঝুঁকিপূর্ণ, সেই হিসাবে একটা পরিবর্তন বা এদের সরানো দরকার। যে যারা এটা সিদ্ধান্ত নেবেন শেষে এসে কি সরানো বা না সরানো, তারা আমি মনে করি যে সব কিছু বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবে। প্রথম দিকে সরকারের এই উদ্যোগের সমালোচনা করলেও সম্প্রতি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, এই স্থানান্তর হতে হবে স্বেচ্ছায়। রোহিঙ্গাদের কোথায় রাখা হবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু না বলাই ভালো বলে মন্তব্য বিশ্লেষকদের। তাদেরকে আমরা কেমন করে ম্যানেজ করবো, এটা হলো তার একটা অংশ। কোনো একটা সংগঠনে আমার ঠিক মনে নেই, সংস্থার বলেছেন যে এটা জেলখানার মতো। এই কথাটা আমি গ্রহণযোগ্য মনে করি না, এই কারণে যে যেটুকু ছবি আমি দেখেছি, ঠিক আছে হতে পারে ঘনসন্নিবিষ্ট, কিন্তু ঘনসন্নিবিষ্ট তো এখন তারা যেখানে আছে সেখানেও, এবং সেখানে ঘরবাড়ির কোয়ালিটি এর চেয়েও খারাপ, অনেক খারাপ। টেন্ট বা একটা ওই কাগজের নিচে তারা আছে। এখানে সে তুলনায় অন্ততপক্ষে কিছু ঘরবাড়ি ছিল, ওখানেও তারা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে আছে, কারণ আমরা তো তাদেরকে 10 লাখ লোককে যেখানে সেখানে চলে যেতে দিতে পারি না। এখানে এলেও তাই হবে, কাজে তাদের এই কথার সাথে আমি একমত হতে পারি না। রোহিঙ্গাদের স্থানান্তর মিয়ানমারে তাদের প্রত্যাবাসনে কোনো বাধা হবে না বলেও মনে করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে লোকসভা নির্বাচনের আগে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা ঘোষণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তদন্তে কমিটি গঠন ইসি। দুর্দান্ত আন্দ্রে রাসেলে আইপিএলে দ্বিতীয় জয় কলকাতার। ইডেনে 219 টার্গেটে পাঞ্জাবের হার 28 রানে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। পুঁজিবাজারে দরপতন আর অস্বাভাবিক অবস্থায় যাবে না বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সূচকের দরপতন আর কতটা নিচে নামতে পারে তা দেখার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। 2-4 জনের কারসাজি আর কৃত্রিম সংকট তৈরি করে বিনিয়োগকারীদের আর ঠকানো যাবে না বলেও জানান অর্থমন্ত্রী। 1996 পর 2010 সাল, 15 বছরের ব্যবধানে দেশের শেয়ার বাজারের বড় 2 কেলেঙ্কারিতে নিঃস্ব হন অনেক বিনিয়োগকারী। রাস্তায় নেমেও লাভ না হয় বাজার থেকে মুখ ফিরিয়ে নেন অনেকে। কারসাজিতে যুক্তদের সাজা নিশ্চিতে 17টি মামলা হলেও অভিযুক্তদের বেশিরভাগই থেকে যান ধরাছোঁয়ার বাইরে। যদিও নিয়ন্ত্রক সংস্থার দাবি, কেলেঙ্কারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যে রিফর্মগুলো করেছি মাননীয় প্রধান অতিথি, আমরা তাতে পুঁজিবাজার
একটি টেক অফ স্টেজে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আমাদের এখন কারসাজি অনেকটা আমরা বন্ধ করতে পেরেছি। বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সে অর্থমন্ত্রীও স্বীকার করলেন, একের পর এক ঠকার পরেও বুক ভরা আশায় আছেন বিনিয়োগকারীরা। আর যাতে কাউকে ঠকতে না হয় সেজন্য সরকারের প্রতি আস্থা রেখে জেনে বুঝে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আশ্বস্ত করলেন আর অস্বাভাবিক পরিস্থিতি না হওয়ার। যেহেতু এখন আমি এখানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমার যতদিন থাকবে, আল্লাহর রহমতে আমি যখনই সুযোগ পাবো আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের কর্মকর্তা সবাইকে নিয়ে আমি প্রতিনিয়ত না হলেও মাঝে মাঝে আমি বসবো, টু ইন্টারেক্ট অ্যান্ড টু এক্সচেঞ্জ আওয়ার আইডিয়া। আমি দেখতে চাই পুঁজিবাজার কত নিচে যায়, কতটা নিচে যেতে পারে আমি দেখতে চাই। ইটস এ চ্যালেঞ্জ ফর মি, ইটস এ চ্যালেঞ্জ ফর মি। আমরা বলে গেলাম আজকে। ভারত ও জাপানের ভয়াবহ দরপতনের পর সেদেশের বাজার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশেও তা হবে। জয়ী হবেন বিনিয়োগকারীরা, আশা অর্থমন্ত্রীর। আমরা পুঁজিবাজারকে এটা সত্যি একটা ফ্যামিলি আমরা করতে চাই, পুঁজিবাজার ফ্যামিলি। এখানে আমরা সবাই কেউ কারো শত্রু নয় এবং কেউ কাউকে ঠকাবার জন্য আমরা এই বাজারে আমরা আসবো না। আমরা সবাই বিজয়ী হব। পুঁজিবাজারে মূলধনের চেয়েও বিনিয়োগ শিক্ষাকে জরুরি উল্লেখ করে জেনে বুঝে বিনিয়োগের আহ্বান জানান অর্থমন্ত্রী। আমি সব সময় জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লোকসভা নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা ঘোষণা দেয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। নরেন্দ্র মোদী বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে মহাশূন্যে মিশন শক্তির সফলতা তুলে ধরলে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে স্ট্যাটাসে এই সফলতার জন্য গবেষকদের ধন্যবাদ জানালেও ভাষণটিকে নাটকের সাথে তুলনা করেছেন। এর প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, নানা অপপ্রচারে আরও শক্তিশালী হবে বিজেপি। এই ভাষণের ঘটনায় মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন গঠিত কমিটি। অন্যান্য বিষয়ের পাশাপাশি মোদীর ভাষণের কপি পর্যালোচনা করছে সহকারী নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিটি। ভারতের নির্বাচনী আইনে তফসিল ঘোষণার পর নানা উন্নয়নমূলক অর্জন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের জন্য জনগণের অর্থ খরচ করতে পারে না ক্ষমতাসীন দল। শ্বেতাঙ্গ উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ফেসবুকে নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে বাধার মুখে পড়তে যাচ্ছে শ্বেতাঙ্গদের গৌরব সুপ্রতিষ্ঠিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার। ফেসবুক থেকে জানানো হয়, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে গুলি করে অন্তত 50 মুসল্লিকে হত্যার পর এই দাবি জোরালো হয়। যদিও গেল 3 মাস ধরে এ বিষয়ে কাজ চলছিল, তবে ফেসবুকের নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে শ্বেতাঙ্গ উগ্রপন্থার বিস্তার এবং শ্বেতাঙ্গ বিচ্ছিন্নতাবাদীদের প্রচারে কঠিন বাধার মুখে পড়তে হবে। শ্বেতাঙ্গদের গৌরব সুপ্রতিষ্ঠিত করার নানা তৎপরতায় এতদিন ইতিবাচক অবস্থান থাকলেও নয়া নীতিমালায় একেও নিষিদ্ধের তালিকাভুক্ত করা হয়েছে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শ্বেতাঙ্গদের গৌরব সুপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিল ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এ পর্যায়ে আমরা আবারও বনানীর অগ্নিকাণ্ডের খবর জানবো। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন আর হতাহতের কোনো খবর পেয়েছেন? বনানীর আপাতর্ক সেটিতে এফআর টাওয়ার নামে একটি বিল্ডিং রয়েছে, সেটিতে সোয়া 1টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এটি এখন প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। এটি এফআর টাওয়ার থেকে পাশের 2টি টাওয়ারও কিছুটা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসলে শুরু থেকে ফায়ার সার্ভিসের কাজ করতে সমস্যা হচ্ছিল, যার কারণে আমরা দেখেছি যে বহুতল ভবনের উপর থেকে জীবন বাঁচানোর তাগিদে, আগুন থেকে রক্ষা পাওয়ার তাগিদে বেশ কয়েকজন লাফিয়ে পড়েছেন এবং এরা গুরুতর আহত হয়েছেন। তারা এখন মোটামুটি কাজ করছে, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। 3টি ফ্লোরে আগুন ছিল, এখন দেখা যাচ্ছে 1টি ফ্লোরে রয়েছে। আমি একটু ভবনটির সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা হেলিকপ্টারও টহল দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তবে উৎসুক মানুষও রয়েছে। বেশ কয়েকজন দেখেছি তার বেয়ে গ্রিল বেয়ে নেমে এসেছেন, কিন্তু ফায়ার সার্ভিসে কাজ করতে এখন পর্যন্ত আসলে বিল্ডিং এর ভিতর থেকে কাউকে আমরা বের করতে দেখিনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুরো এলাকাতে এখন ধোঁয়া আস্তর হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের
4টি ইউনিটকে দেখেছি এখানে কাজ করতে, তার মধ্যে একটি ইউনিটের ট্রেনটি যথেষ্ট সময় নিয়েছে কাজ করতে। এমন অভিযোগ করতে এখানকার স্থানীয়রা প্রচন্ড ধোঁয়া, এবং এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে বলা যায় আগুন। পাশের ভবনে তো আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, এবং ভবনের বিভিন্ন জানালা থেকে মানুষকে আমরা হাত নাড়তে দেখছি। অনেক মানুষ উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণ করছে। এই পরিস্থিতি চলছে আর কি এখানে প্রায় ঘন্টা খানেক যাবত এই ধরনের হচ্ছে। পাশাপাশি 3টি ভবন, একটি এফআর টাওয়ার, আউয়াল সেন্টার এবং ডেল্টা দাহলিয়া, এই 3টি ভবন কিন্তু পাশাপাশি রয়েছে, এবং এই 3টি ভবনে প্রচন্ড ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। রেশান, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে, প্রয়োজনে পরবর্তী সংবাদে আবারও যোগাযোগ করব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রাম, যশোর ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত, 70 জনেরও বেশি আহত। নিরপরাধকে হয়রানি নয়, প্রকৃত অপরাধী যেই হোক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সদর দপ্তর পরিদর্শন। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের উদ্যোগ সঠিক, এ বিষয়ে বহির্বিশ্বের মাথা ঘামানো ঠিক নয়, অভিমত বিশ্লেষকদের। স্বেচ্ছায় স্থানান্তর চায় জাতিসংঘ। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।